কোথায় ধর্ষণ হয়েছে না হয়েছে কি হয়েছে সেই সমস্ত কথায় আসার আগে প্রথম যে কথাটা বলতে হবে সেটা হলো তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ আজ কিন্তু ভীষণ রেগে গেছে, ভয়ঙ্কর রেগে গেছে। এবার প্রথমেই কেন রেগে গেছে সেই কথাটা বললে কেন রেগে গেল, এত রেগে যাওয়ার কারণ কি? আর ওরা তো একটুতেই রেগে যায় বেশি। আপনাদের বোধগম্য হবে না, কারণ আমিও প্রথমে বুঝতে পারিনি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেখানে আমিও তো বুঝতে পারছি না। তাহলে দিদিভাই আপনি একটু বুঝিয়ে দিন যাতে ভালোভাবে বুঝতে পারি আর সবাইও সেটা বুঝতে পারে। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদই এত রাগারাগি করছে, এত একেবারে হম্বিতম্বি করছে কেন, সেটা প্রথমে আমিও বুঝতে পারিনি। অনেক কষ্ট করে আস্তে আস্তে বুঝতে হয়েছে, তাই আপনাদেরও আস্তে আস্তে বুঝিয়ে বলবো। তার আগে প্রথমেই যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে আজ একটা বিরাট বড় ক্ষমা চাইতে হবে। আমি আপনাদের সকলের হয়ে আজ ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমাদের এই ক্ষমাটা চাইতে হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কারণ আজ ওনার জন্য একটা বিরাট বড় দিন ছিল, বিরাট বড় উৎসব এবং উদযাপনের দিন ছিল। দীঘাতে উনি পৌঁছে গেছেন, উনি সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করবেন, রথের রশিতে টান দেবেন, তারপরে রথ যাবে এবং সারাক্ষণ ওনাকে দেখানো হবে ক্যামেরায় আজ শুধু দীঘা এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়া আর কিচ্ছু দেখানো হবে না। উনি সোনার ঝাঁটার ঝাড় দিক আর না দিক, উনি তো সবসময় ক্যামেরার সামনে আসবে। এতে দীঘাতে সোনার ঝাঁটার ঝাড় দিক আর নাই দিক, এতে আবার নতুন কি কথা? টিভি স্ক্রিনে জুড়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই উনি আশা করেছিলেন, কিন্তু সেটা হলো না। এরকম কেন হলো না? কি এমন হয়েছে যে আশাটা ওনার পাঞ্চাল হয়ে গেল? আবার কি ঘটনা ঘটেছে? নিশ্চয়ই বড় কিছু ঘটনা ঘটেছে। একটা ঘটনা ঘটে গেল এবং সেই নিয়ে চারিদিকে একেবারে সবাই হন্তদন্ত হয়ে পড়েছে, কিন্তু আশা করা যায় উনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন সবাইকে, কারণ উনি তো একেবারেই প্রচার বিমুখ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন তিনি একদম প্রচার। ম্যাম তাড়াতাড়ি বলুন, আমিও নার্ভাস হয়ে যাচ্ছি, কারণ কি এমন ঘটলো আর যা এমন কিছু ঘটেছে যে উনি ক্ষমা করলে তবে ক্ষমা পাবে। তার কিচ্ছু পছন্দ করেন না, কাজে আশা করা যায় যে যেহেতু তিনি প্রচার বিমুখ তাই তিনি এই ঘটনার জন্য নিশ্চয়ই ক্ষমা করে দেবেন সবাইকে। এবং এইখানে দেখুন, এই যে ঘটনার কথা সামনে এসেছে আপনারা সকলেই সেটা শুনেছেন, ধর্ষণের ঘটনার কথা সামনে এসেছে। আরজি করের ঘটনার সঙ্গে অনেকেই এটার তুলনা করছেন, কারণ আবার সেই আরজি করের ঘটনা, যার সাথে এই ঘটনার তুলনা হয়ে এসেছে। এমন কি ঘটনা? একটা নিষ্পাপ ডাক্তারকে তো মেরেই ফেলে দিল, শাস্তি তো কেউ পেল না, কিন্তু জীবনটা কার যা গেল তো গেল। কারণ অনেকেই যে কথাটা সামনে রাখছেন যে একটা মেডিকেল কলেজেও যেরকম এরকম একটা ঘটনা ঘটতে পারে কেউ আশা করতে পারে না, তেমনি একটা কলেজের মধ্যেও এরকম ঘটনা ঘটবে সেটাও তো আশা করা যায় না, কিন্তু তারপরেও এই ঘটনার কথা ঘটেছে। সেই আশা করা যায় না, তবু ঘটনাটা ঘটেছে। কি এমন ঘটনা? আর তাছাড়া এখন মেয়েরা কি সেফটি আছে? এই কারণে অনেকেই এই তুলনাটা টেনে আনছেন, কিন্তু কি বলুন তো, যেটা মানুষ আশা করতে পারেন না সেটাকে বাস্তবে পরিণত করা এবং সেই বাস্তবকে স্বাভাবিক করে দেওয়া, এটার নামই হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়ন। আর তাছাড়া আরেকটা কারণ আছে যে কারণে আপনি আরজি করের সঙ্গে এই ল কলেজের ধর্ষণের ঘটনার একদমই তুলনা করতে পারবেন না। আবার ধর্ষণ কোথায় ঘটলো? কার কপাল পুড়লো? কোন বাবা মা এইরকম ঘটনা দেখতে হলো? কারণটা হচ্ছে যে এখানে তো মেয়েটা বেঁচে গেছে, প্রথম কথা মেয়েটা হচ্ছে মরে যায়নি, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই ঘটনাটা মাঝরাতে ঘটেনি, একেবারে ভর সন্ধ্যাবেলা ঘটেছে। আস্তে আস্তে আমরা প্রোগ্রেস করছি, দেখতে পাচ্ছেন তো। আর কিছুদিন পরে একদম দিনে দুপুরে রাস্তার ওপর শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এরকম একটা ঘটনা ঘটেছে, সে কথাও নিশ্চয়ই আপনারা শুনতে পাবেন। এই ঘটনায় মূল অভিযুক্তের নাম কি? মনোজিৎ মিশ্র। কে এই মনোজিৎ মিশ্র? এই ম্যামের কথাটা শুনে মনে হচ্ছে যে এই মনোজিৎ মিশ্র এ নিশ্চয়ই বড় কোনো নেতা, আর নইলে এই ঘটনাটা ঘটাতে পারতো না। আর ঘটনা ঘটিয়ে সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, এটাই হয়েছে। দেখি কি ঘটনা। জানা যাচ্ছে এই মনোজিৎ মিশ্র তৃণমূল কংগ্রেস করত, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্য ছিল সে। যদিও বর্তমানে এই সাউথ ক্যালকাটা ল কলেজের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যে ইউনিট সেখানে সক্রিয় কোনো পদে সে ছিল না, কিন্তু কলেজে তার ব্যাপক প্রভাব ছিল এমনটাই জানা যাচ্ছে। তারই সঙ্গে কলেজের গভর্নিং বডি, কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মনোজিতের। এবং এই যে কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ, এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট পদে কে রয়েছেন? তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা এবং বিধায়ক অশোক দেব। তার সঙ্গেও বেশ ভালো সম্পর্ক ছিল মনোজিতের। সোশ্যাল মিডিয়ায় নিজের হয়তো একটু পাওয়ার আছে, কিন্তু ওর সাথে জড়িত আছে বড় বড় নেতা।
অশোক দেবের পাশে দাঁড়িয়ে মনোজিতের প্রচুর ছবি রয়েছে এবং তারই সঙ্গে জানা যাচ্ছে অশোক দেবের অনুমতিতে কিছুদিন আগেই এই কলেজে, সাউথ ক্যালকাটা ল কলেজে অস্থায়ী কর্মচারী হিসেবে নিয়োগ করা হয়েছিল মনোজিৎকে। আর এই মনোজিৎ তৃণমূল কংগ্রেসের প্রতি ছোটবেলা থেকেই আকৃষ্ট হয়ে পড়েছিল, এমনটাই জানাচ্ছেন তার বাবা। বাবা বলছেন যে ছেলের ছোটবেলা থেকেই তৃণমূলকে পছন্দ ছিল, তারপর কলেজে পড়ার সময় সে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। তারই সঙ্গে মনোজিতের বাবা বলছেন ছেলের নেতা হতে খুব ভালো লাগতো, সবাই দাদা দাদা করবে, ফুল দেবে, উত্তরীয় দেবে, এইগুলো মনোজিৎ ভীষণ উপভোগ করত। ছেলের ইচ্ছা নেতা হবে, কিন্তু সবাই শুধু ফুল দেয়, কত যে জুতো মারে, কত যে গালাগালি দেয়, কেউ সামনে এক কথা বলে, কেউ পিছনে এক কথা বলে, অনেক কিছুই তো রাস্তা ছিল। লাস্টে ছেলের নেতা হতে হলো, আর নেতাই হয়ে এমন ঘটনা ঘটালো। আর মনোজিতের যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল, সেখানে তার পরিচয় সম্পর্কে কি লেখা রয়েছে? প্রথমত, মনোজিৎ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্য ছিল। তারই সঙ্গে তার প্রোফাইলে লেখা রয়েছে দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ইউনিটের প্রেসিডেন্ট ছিল সে। এবং তারই সঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজের যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ইউনিট, সেটারও প্রাক্তন প্রেসিডেন্ট ছিল মনোজিৎ মিশ্র। এবং তারই সঙ্গে জানা যাচ্ছে মনোজিৎ আলিপুর কোর্টে ক্রিমিনাল লয়ার হিসেবে প্র্যাকটিস করত। ছেলের কিন্তু অনেক গুণ আছে, ক্রিমিনাল লয়ার। এটাই তার দাবি যে সে ক্রিমিনাল লয়ার হিসেবে আলিপুর কোর্টে প্র্যাকটিস করত। তার মানে বুঝতেই পারছেন। কেন এটা দাবি কেন? ও কি লয়ার নয় নাকি ভুয়ো? এই মনোজিৎ মিশ্র একেবারে আদ্যপান্ত তৃণমূল কংগ্রেসের লোক, তৃণমূল করে বলেই সে প্রভাবশালী, এই বিষয়টা কিন্তু সামনে উঠে আসছে। এবার যে বয়ানটা সামনে এসেছে, মাথায় রাখতে যারা তৃণমূল করে তারা সত্যিই প্রভাবশালী হয়। হবে যে এই মুহূর্তে অনেক ধরনের বয়ান চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তে এটা অভিযোগ করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এরপর ফাইনাল যে বয়ান আসবে সেখানে নানা রকম ডিটেলসের পরিবর্তন হতে পারে, কিন্তু প্রাথমিকভাবে যে বয়ানটা সব থেকে বেশি করে সামনে আসছে সেইটা আমি আপনাদের সামনে রাখছি। বি ভেরি কশাস অ্যাবাউট ইট। ম্যাম শুধু বয়ান বলছেন, বয়ানটা কি সেটা তো বলুন। বয়ানে অভিযোগকারিনী যেটা বলেছেন তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তার নির্যাসটা সম্পর্কে অবশ্যই বুঝতে হবে, কিন্তু এর ডিটেলসগুলো, ছোট ছোট যে ডিটেলসগুলো, সেগুলো পরবর্তীকালে পরিবর্তিত হতে পারে। একদম ফাইনাল চার্জশিট জমা করলে তখন বোঝা যাবে যে এক্স্যাক্টলি কি ছিল বয়ানে। কিন্তু আপাতত প্রাথমিকভাবে যে বয়ানটা সব থেকে বেশি সামনে উঠে আসছে, সেখানে বলা হচ্ছে এই অভিযোগকারিনী তিনি পুলিশকে জানিয়েছেন যে সাউথ ক্যালকাটা ল কলেজের টিএমসিপির একদম মাথা ছিলেন এই মনোজিৎ। মনোজিৎই টিএমসিপির কলেজে সবটা দেখাশোনা করত, যদিও কলেজে সক্রিয়ভাবে সে কোনো পদে ছিল না, কিন্তু টিএমসিপিটা সেই মোটামুটি চালাতো। এবং এই মেয়েটিকে কলেজের গার্লস বিভাগের জিএস করে দেওয়া হবে, এই টোপ দিয়ে মেয়েটিকে ডেকে আনা হয়। এবং এই মেয়েটিকে মনোজিৎ সেদিন বলে তুমি কতটা অনুগত, আজ তার পরীক্ষা নেওয়া হয়। তারপরে এই অভিযোগকারিনী পুলিশকে জানাচ্ছেন সন্ধেবেলা 6:10 নাগাদ মনোজিৎ এই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু মেয়েটি সেটা রাজি নয়। যেহেতু তার প্রেমিক আছে, তা সত্যিই তো তার প্রেমিক আছে, সে কিভাবে রাজি হবে? মেয়েটি শটান সেটি প্রত্যাখ্যান করে দেয় এই বলে যে তার একটি প্রেমিক রয়েছে। কিন্তু এই প্রত্যাখ্যান শোনার সঙ্গে সঙ্গে মনোজিৎ মেয়েটির ওপরে চড়াও হয়, মেয়েটিকে বেরোতে বাধা দেওয়া হয় এবং তারপর মেয়েটিকে জোর করে কলেজের একটি বাথরুম সংলগ্ন একটি ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয়। সত্যি যদি তাকে ভালোবাসতো তাকে জোর করতো না, তাকে বাধা দিত না, তাকে চলে আসতে বলতো, বা হয়তো মনোজিৎ দুঃখ পেত। কিন্তু এটা কি করলো? তাহলে বিয়ের প্রস্তাব নয়, ওকে টোপ দিয়ে ডেকেছিল, সে টোপটা নেয়নি বলে তার সাথে এইরকম ঘটনা ঘটালো। এবং এখানে আরো যে দুই অভিযুক্তের নাম রয়েছে, জানা যাচ্ছে তারা সেই ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে পাহারায় দাঁড়িয়ে পড়ে। ভেতরে, ঘরের ভেতরে সেই সময় ছিল মনোজিৎ এবং সেই সময় ছিলেন সেই মেয়েটি। এবার সেই ঘরের ভেতরে মনোজিৎ মেয়েটির উপরে জোর জবরদস্তি করতে থাকে, নির্যাতন করতে থাকে। মেয়েটি চিৎকার করে, তার চিৎকার শুনে নিরাপত্তা রক্ষীরা ছুটে আসে, কিন্তু সেই নিরাপত্তা রক্ষীদের মারধর করে মনোজিতের দলবল সেখান থেকে বের করে দেয়। এই ঘটনাটি ঘটালো ওর গায়ের জোরে, পাটির জোরে। আর তারা এটা বুঝলো না, মনোজিৎ এটা বুঝলো না যে বাপেরও বাপ থাকে, সব সময় সব কিছু সবাই মেনে নেয় না। ও কত বড় পার্টি করে, তার থেকে কিন্তু বড় পার্টি আছে, বড় মাথা আছে। ও কত বড় মাথা, তার থেকে কিন্তু অনেক বড় মাথা আছে। এবার এই ঘটনার আবার ভিডিও ক্লিপ তুলে রাখা হয় এবং এই মেয়েটিকে সেই ভিডিও দেখিয়ে বলা হয় মেয়েটি বাইরে গিয়ে কাউকে যদি কিছু জানায় তাহলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে। তবে মেয়েটির সাহস আছে, ও মুখ খুলেছে, মুখ যদি না খুলতো হয়তো নিজেই আত্মঘাতী হয়ে যেত।
এবং এই গোটা ঘটনা ঘটেছে সন্ধেবেলা 7টা থেকে রাত 10টার মধ্যে, এমনটাই জানানো হয়েছে সেই অভিযোগে। এবারে এখান থেকে বেশ কিছু জিনিস জানার রয়েছে। প্রথম কথা হচ্ছে, এই যে কথাটা বলা হচ্ছে, মনোজিৎ মিশ্র ওই মেয়েটিকে বলেছিল যে তাকে জিএস করে দেওয়া হবে এবং তার জন্য তাকে বলা হয়েছিল তুমি কতটা অনুগত তার পরীক্ষা দিতে হবে, তার পরীক্ষা নেবে, তাও এভাবে ধর্ষণ করে পরীক্ষা নেওয়া হবে। তো এখানেই প্রশ্নটা হচ্ছে যে কার প্রতি আনুগত্যের পরীক্ষা নেওয়া হচ্ছিল, মানে কার প্রতি আনুগত্যের পরীক্ষা নেওয়ার জন্য মনোজিৎ মিশ্রকে এক্সামিনার হিসেবে নিয়োগ করা হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য, না তৃণমূল কংগ্রেসের প্রতি আনুগত্য? আর তৃণমূল কংগ্রেসের প্রতি আনুগত্য এইভাবে নেওয়া হয়, মানে আনুগত্যের পরীক্ষা হচ্ছে ধর্ষণের মধ্যে দিয়ে যায়। তৃণমূল কংগ্রেসের অন্যান্য জায়গাতেও কি এই ধরনের আনুগত্যের পরীক্ষার কথা আছে, নাকি এখানে কোনো স্পেশাল ব্যাপার ছিল? এই যে কথাটা বলা হচ্ছে, মনোজিৎ যখন ঘরের ভেতরে মেয়েটির ওপর নির্যাতন করছিল, বাইরে দুটি ছেলে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, যাদের নামও কিন্তু অভিযুক্তের তালিকায় রয়েছে। এবং এই ছেলে দুটির নাম কি? একজনের নাম প্রমিত মুখোপাধ্যায়, আরেকজনের নাম জায়েব আহমেদ। এইখানেও দেখুন কি সুন্দর, একই বৃন্তে দুটি গায়ে হিন্দু মুসলিমের কোনো বাছবিচার হয় না, মানে নারী নির্যাতনের ক্ষেত্রে হিন্দু মুসলিমের কোনো বাছবিচারের কোনো জায়গা নেই। এবং এইখানে এইবার সেই প্রশ্নটা উঠে আসে যে তাহলে এই সব কিছু দেখে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ এত রেগে গেছে কেন, তাদের এত হম্বিতম্বি কি কারণে? তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের স্টেট প্রেসিডেন্ট, তিনি বলছেন যে এই ছেলেটার ছবি দেখানো হচ্ছে তৃণমূলের নেতাদের সঙ্গে, আমার সঙ্গে এই ছেলেটার ছবি রয়েছে, সেই ছবি দেখিয়ে আমার দিকে আঙুল তোলা হচ্ছে। আরে যেদিনকে তৃণাঙ্কুরের সঙ্গে এই ছেলেটার ছবি, মনোজিৎ মিশ্রর ছবি তোলা হয়েছে, ছেলেটা তো তৃণাঙ্কুরের পেছনে ছিল। তা তৃণাঙ্কুরের কি পেছনে চোখ রয়েছে যে তৃণাঙ্কুর পেছন দিকে কে দাঁড়িয়ে রয়েছে সেটা দেখতে পাবে? আর তাছাড়া যেদিনকার ছবি সেই দিন তো ছেলেটা এই কাণ্ড ঘটায়নি, তাহলে আমরা বুঝবো কি করে? অশোক দেবের সঙ্গে তার ছবি দেখিয়ে বলা হচ্ছে যে অশোক দেবের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, অশোক দেব আগে থেকে বুঝবেন কি করে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়েক বছর আগে ছেলেটার একটা ছবি ছিল, একটা ছবি তুলেছিল, তা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা বুঝবেন কি করে? তিনি কি জ্যোতিষী নাকি যে তিনি আগে ভাগেই বুঝে যাবেন যে এই ছেলেটা ভবিষ্যতে গিয়ে কি করবে? একদম ঠিক কথা। এই ছবিগুলো বারবার সামনে রাখা হচ্ছে, এই ছবিগুলো নিয়ে প্রশ্ন উঠছে এই কারণে যে ছেলেটা কতটা প্রভাবশালী ছিল সেটা বোঝানোর জন্য, তার রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তার কতটা অ্যাক্সেস ছিল, সেইগুলো বোঝানোর জন্য এই কথাটা বারবার বলা হচ্ছে এবং এই ছবিগুলো বারবার দেখানো হচ্ছে। তেমনই আবার বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ব্যক্তি ধর্ষণ করেছে, তৃণমূল কংগ্রেসের ধর্ষক, এই কথাটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ হচ্ছে একজন ধর্ষকের একমাত্র পরিচয় সে ধর্ষক, সে তো তৃণমূল কংগ্রেসের কোনো দায়িত্ব নেই সেখানে। তৃণমূল কংগ্রেস কি করে বুঝবে? হ্যাঁ, এখানেই যদি একদম ঠিক কথা, সে যত বড় পার্টি করুক, যত বড় নেতা মন্ত্রী যতই হোক, সে একজন ধর্ষক, এটাই কিন্তু তার পরিচয়। পরিচয় সে নিজেই সৃষ্টি করেছে, নিজেই তৈরি করেছে, একে তো ছেড়ে দেওয়া উচিতই না। বিজেপির সঙ্গে জড়িত কারোর বিরুদ্ধে অভিযোগ উঠে আসে, সিপিএম এর সঙ্গে জড়িত কারোর বিরুদ্ধে অভিযোগ উঠে আসে, তখন তৃণমূল কংগ্রেসের লোকজন বলবেন যে সিপিএম এর ধর্ষক, বিজেপির ধর্ষক। কিন্তু তৃণমূলের সঙ্গে যুক্ত কেউ যদি এই ঘটনা ঘটান, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে তাকে তৃণমূলের ধর্ষক বলা যাবে না, তাকে শুধুই ধর্ষক বলতে হবে। তারই সঙ্গে এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে, দেখুন সিপিএম এই বিষয় নিয়ে কিচ্ছু বলতে পারবে না, কারণ সিপিএম নিজেদের আমলে, নিজেদের শাসনকালে এরকম ঘটনা অনেক ঘটিয়েছে, ঔদ্ধত্য অনেক দেখিয়েছে, তাদের কিছু বলার কোনো অধিকার নেই। বিজেপি অন্যান্য জায়গায় যেখানে শাসন করছে, যেখানে তাদের ক্ষমতা আছে, সেখানে তারা এরকম ঘটনা প্রচুর ঘটিয়েছে, এরকম আজে বাজে কথাও বলেছে সেই নিয়ে, অতএব তাদেরও এই নিয়ে কিচ্ছু বলার নেই। বেশ ভালো কথা। তাহলে কারা প্রশ্ন করছেন? সাংবাদিকরা এবং সাধারণ মানুষজন, তারা প্রশ্ন করছেন। তারাই বা এত প্রশ্ন কেন করবেন? তারা হঠাৎ করে তৃণমূলের দিকে আঙুলটা কেন তুলবেন? তৃণমূলকে তো দোষ দেবার কোনো জায়গা নেই। আর তাছাড়া এই যে ঘটনাটা ঘটেছে, ধর্ষণ হয়েছে, তারপরে তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ তো গ্রেপ্তার করে ফেলেছে, আপনি তাহলে বলবেনটা কি? দোষটা দেবেন কোথায়? গ্রেপ্তার তো হয়ে গেছে। কত গ্রেপ্তার হচ্ছে, আবার ছাড়া পেয়ে যাচ্ছে, এ কি সত্যি করে সাজাটা পাবে? ধর্ষণ হলে কি হবে সেটা তো আমরা ঠিক করে রেখেছি আগে থেকে, আমরা গ্রেপ্তারও করে নিয়েছি, অপরাজিতা বিলও পাশ করে দিয়েছি। সেটা আটকে রেখেছে কে? বিজেপি আটকে রেখে দিয়েছে। ধর্ষণ হলে কি হবে সেটা কিন্তু তৃণমূলের সরকার সব ঠিক করে রেখে দিয়েছে, কিন্তু ধর্ষণ যাতে না হয় তার জন্য কি কি প্রিকশন নিতে হবে, তার জন্য কি কি তৎপরতা, কি কি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, সেগুলো কেন হয়নি ওসব প্রশ্ন করতে হবে না, ওসব কথা বাদ দিন। আমাদের যা করার আমরা তো করে দিয়েছি। মোদ্দা কথা, তৃণমূলের বক্তব্য হচ্ছে আমাকে কিছু বলো না, আমার সব প্রশ্ন করবে কারা? সব তো সাপের গালে চুমু খায়, ব্যাঙের গালে চুমু খায়। কজন সত্যি কথা বলে?
কোনো দোষ নেই, আমি কিন্তু যা যা করার সমস্তটাই করে দিয়েছি। আপনি দেখবেন বিভিন্ন কলেজের বাইরে বা ভেতরে বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো থাকে, ফেস্টুন দেওয়া থাকে। সেই রকমই এই ল কলেজের ভেতরের দেওয়ালেও লেখা আছে বড় বড় করে, মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস। কিন্তু এসব যতই থাক না কেন, যতই তিনি প্রভাবশালী হন না কেন, যতই নেতাদের সঙ্গে তার ছবিটা দেখানো এই কারণে হোক না কেন, এটা বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি তার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল বলেই সে এতটা প্রভাবশালী ছিল এবং সেই ক্ষমতা রয়েছে বলেই সে মেয়েটিকে এই প্রস্তাব দিয়েছিল। ওই যে ও স্বপ্ন দেখতো সবাই দাদা বলে ফুল দেবে, মালা দেবে, সেই জন্যে যেখানে যা ছবি তুলেছে সেইগুলোই নিয়ে কাজে লাগিয়েছে, তার জন্যে এই খারাপ কাজটি করতে পেরেছে। যে তোমার আনুগত্য কতটা সেটা তোমাকে প্রমাণ করতে হবে, এবং মেয়েটাকে জিএস করে দেবে এরকম কথা সে বলতে পেরেছিল কারণ তার ওই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা ছিল, কারণ তার সেই ক্ষমতা ছিল। সেসব যাই হোক না কেন, মোদ্দা কথা হচ্ছে তাকে বাইরে থেকে দেখতে যতই তৃণমূল লাগুক না কেন, সে যতই তৃণমূল তার সোশ্যাল মিডিয়াতে লিখে রাখুক না কেন বা তৃণমূলের সমর্থক নিজেকে বলে দাবি করুক না কেন, ভেতর থেকে সে আসলে একেবারেই তৃণমূল ছিল না। আর এই কথাটাই তো আপনাকে বুঝতে হবে। আপনি এটা বুঝতে পারছেন না বলেই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ভিতর থেকে সে 1 নম্বর পশু ছিল, আর তার পশুর পরিচয়টা দিল এইভাবে একজন মেয়েকে ধর্ষণ করে। আপনার উপরে এত রেগে যাচ্ছে কারণ দেখুন, ফিরহাদ হাকিমও কিন্তু আজ একদম পরিষ্কার করে দিয়েছেন। তিনিও বলছেন যে এই মনোজিৎ কিন্তু একদম তৃণমূল ছিল না। ফিরহাদ হাকিম বলছেন যারা যারা অভিযুক্ত তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। তারা তৃণমূলের সমর্থক কিনা বলতে পারবো না, তবে তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আদর্শে যারা তৃণমূল তারা কখনো এইরকম কোনো অন্যায় কাজ করতেই পারেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।